আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। ভারত-চীন সীমান্ত চরম উত্তেজনা, যুদ্ধের আশঙ্কা। ইরানের নতুন অস্ত্র, বিশ্বজুড়ে চাঞ্চল্য, কপালে চিন্তার ভাঁজ নেতানিয়াহুর। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত 18। ইসরায়েল কারাগারে নির্যাতনে 98 ফিলিস্তিনি নিহত। আজ ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছে সৌদি যুবরাজ। ট্রাম্প মাদুরো বৈঠকের সম্ভাবনা, ফের নৌযানে হামলায় নিহত 3। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ভারত-চীন সীমান্ত চরম উত্তেজনা, যুদ্ধের আশঙ্কা। এই মুহূর্তে সবচেয়ে বড় এবং উদ্বেগজনক খবরটি আসছে ভারত-চীন সীমান্ত থেকে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকার সংঘাতের পর থেকেই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। সীমান্ত জুড়ে চলছে ব্যাপক সেনাগোতায়ন। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ যে বিশেষজ্ঞরা এক বড় যুদ্ধের আশঙ্কা করছেন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি বরাবর ভারত ও চীন উভয় দেশই তাদের সামরিক শক্তি নজিরবিহীনভাবে বাড়িয়েছে। হিমালয়ের দুর্গম পর্বতমালায় এই মুহূর্তে দুই পক্ষের কয়েক হাজার সেনা মোতায়েন রয়েছে। সূত্রের খবর অনুযায়ী ভারতীয় সেনাবাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে তাদের আর্টিলারি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং উন্নত যুদ্ধবিমান মোতায়েন করেছে। অন্যদিকে চীনও তাদের পক্ষে পিপলস লিবারেশন আর্মির অতিরিক্ত ডিভিশন এবং সামরিক পরিকাঠামো জোরদার করেছে। গত কয়েক সপ্তাহে উভয় পক্ষই নতুন বাংকার, সড়ক এবং যোগাযোগ ব্যবস্থা নির্মাণ করেছে। এই অতিরিক্ত মোতায়েন কেবল সামরিক প্রস্তুতিই নয়, এটি উভয় দেশের অনমন্য অবস্থানকেও তুলে ধরছে। সীমান্তের শীতল আবহাওয়া এবং অক্সিজেনের অভাবের চ্যালেঞ্জ সত্ত্বেও কেউই 1 ইঞ্চিও পিছু হটতে রাজি নয়। সামরিক স্তরে একাধিকবার বৈঠক হলেও সীমান্ত বিবাদ মেটানোর কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। চীন এখনও এলএসির কিছু নির্দিষ্ট এলাকা থেকে সেনা সরাতে রাজি নয়। ভারতীয় বিদেশ মন্ত্রক বারবার স্পষ্ট করেছে যে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হলে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। এই চরম উত্তেজনা আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়েই দুই দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। তাদের আশঙ্কা, বিশ্বের দুই বৃহত্তম জনসংখ্যার দেশের মধ্যে যদি কোনো সামরিক সংঘাত শুরু হয় তবে তা শুধুমাত্র আঞ্চলিক শান্তি নয়, গোটা বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনবে। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। ছোটখাটো কোনো ভুল বোঝাবুঝি বা সামরিক ভুল পদক্ষেপ যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতে পরিণত হতে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে সীমান্তে কেবল সেনা গোতায়নই নয়, বরং যুদ্ধের সব ধরনের প্রস্তুতি নিয়েই অপেক্ষা করছে উভয় পক্ষ। সীমান্ত এলাকায় শান্তি ফেরাতে উচ্চ পর্যায়ের রাজনৈতিক হস্তক্ষেপই এখন একমাত্র ভরসা। এই উত্তেজনার পারদ আগামীতে কোন দিকে গড়ায়, সেই দিকেই এখন সকলের দৃষ্টি। ইরানের নতুন অস্ত্র, বিশ্বজুড়ে চাঞ্চল্য, কপালে চিন্তার ভাঁজ নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও বড় ধরনের রদবদল। নতুন এক সামরিক প্রযুক্তি উন্মোচন করে ইরান গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তাদের এই নতুন অস্ত্রের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা বিশ্ব। আর এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কপালে পড়েছে গভীর চিন্তার ভাঁজ। তেহরান সম্প্রতি একটি অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তাদের সামরিক বহরে যুক্ত করার ঘোষণা দিয়েছে। এই ক্ষেপণাস্ত্রটির নাম দেওয়া হয়েছে ধরুন ফত্তাহ 2। সামরিক বিশেষজ্ঞদের মতে এই অস্ত্রের প্রধান বৈশিষ্ট্য হল এটি শব্দের চেয়ে বহুগুণ বেশি গতিতে ছুটতে সক্ষম এবং এটি বিশ্বের কোনো আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, এমনকি ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো সিস্টেমকেও এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, এই অস্ত্র সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক এবং তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য তৈরি করা হয়েছে। তবে এর পাল্লা এমন যে এটি ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে। ইরানের এই সামরিক অগ্রগতি আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।
ইরানের এই ঘোষণার পর থেকেই তেল আবিবে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনাকে ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি বলে বর্ণনা করেছেন। তিনি এক বিশেষ বিবৃতিতে বলেন, ইরানের উগ্রবাদী শাসকেরা সবচেয়ে বড় বিপজ্জনক অস্ত্র পাচ্ছে। এই বিপদকে মোকাবেলা করতে ইসরায়েল তার সব ধরনের ক্ষমতা ব্যবহার করবে। ইসরায়েলি সামরিক সূত্র ইঙ্গিত দিয়েছে, তারা এই নতুন হুমকি মোকাবেলায় তাদের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের পারমাণবিক এবং মিসাইল প্রোগ্রামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। পর্যবেক্ষকরা মনে করছেন, ইরানের এই নতুন পদক্ষেপ মধ্যপ্রাচ্যে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে। উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে একটি সামান্য ভুল হিসাবও এই অঞ্চলে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো এই পরিস্থিতির কী জবাব দেয়। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত 18 জন। পূর্ব ইউক্রেনের বেরেস্তিন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায় অন্তত 18 জন হতাহত হয়েছে। তাদের মধ্যে এক কিশোরী সহ 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে 15 জন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গভর্নর ওলেগ সিনেগুভভ টেলিগ্রামে এক পোস্টে বলেন, রাশিয়া বেরেস্তিন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত 17 বছর বয়সী এক কিশোরী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। পরবর্তী বালাক্লিয়ার সামরিক প্রশাসন ভিটালি কারাবানভ বলেন, খার্কিভের বালাক্লিয়ায় রুশ মিসাইল হামলায় 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে 15 জন। ইসরায়েল কারাবারে নির্যাতনে 98 ফিলিস্তিনি নিহত। গাজা যুদ্ধ শুরু হবার পর থেকে ইসরায়েলে আটক অবস্থায় কমপক্ষে 98 ফিলিস্তিনি মারা গেছেন। নির্যাতন ও চিকিৎসা অবহেলার অভিযোগে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলেরই একটি মানবাধিকার সংস্থা। একই সঙ্গে তারা এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। ইসরায়েল ভিত্তিক ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া 46 জন বন্দী ইসরায়েল প্রিজন সার্ভিসের কারাগারে ও 52 জন সামরিক হেফাজতে মারা গেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও এই অবস্থা অব্যাহত রয়েছে। সংস্থাটি এই নিহতের সংখ্যাকে নজিরবিহীন বলে বর্ণনা করছে। বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। পিএইচআরআই জানিয়েছে, প্রাথমিক ময়নাতদন্ত ও সাক্ষীদের বর্ণনা থেকে বোঝা যাচ্ছে তীব্র নির্যাতনের কারণে তাদের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে মাথার আঘাত, অভ্যন্তরীণ রক্তপাত, পাঁজরের হাড় ভাঙা, চরম অপুষ্টি ও জীবনরক্ষাকারী চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া। মৃত্যুর কারণ উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্থাটি আন্তর্জাতিক স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র কিছু বন্দীর মৃত্যুর কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ইসরায়েলি ও আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের আটক রাখা হয়েছে। পূর্বের আঘাত বা অসুস্থতার কারণে কিছু বন্দীর মৃত্যু হয়েছে। প্রত্যেকটি মামলা সামরিক পুলিশ তদন্ত করেছে। এ বিষয়ে ইসরায়েল প্রিজন সার্ভিসের এক মুখপাত্র বলেন, আমরা আইন মেনে বন্দীদের অধিকার নিশ্চিত করার চেষ্টা করি। হেফাজতে মৃত্যুর প্রত্যেকটি ঘটনায় তদন্ত করা হয়। সংস্থাটি নির্যাতনে মৃত্যুর অভিযোগটি অস্বীকার করেছে। তারা বলছে, প্রতিবেদনে উল্লেখিত কোনো ঘটনা সম্পর্কে তাদের জানা নেই। তারা জাতিসংঘের টর্চার বিরোধী কমিটির সঙ্গে সহায়তামূলকভাবে কাজ করেছে। এদিকে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো আটক ফিলিস্তিনিদের কারাবন্দী পরিস্থিতি নিয়ে বারবার উদ্বেগ জানিয়ে আসছে। আজ ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছে সৌদি যুবরাজ। 3 দিনের আমেরিকা গেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সফরে আজ মঙ্গলবার 18 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। সোমবার 17 নভেম্বর বার্তা সংবাদ রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, 2018 সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৃষ্ট উত্তেজনায় যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ক টালমাটাল হয়ে পড়ে। খাশোগি হত্যার ঘটনায় সন্দেহের আঙুল ছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকে। সেই ঘটনার প্রায় 7 বছর পরে এই প্রথম সৌদি যুবরাজ আমেরিকা সফরে গেলেন। বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি এবং পরমাণু শক্তি সংক্রান্ত নানা বিষয়ের উপরে জোর দেওয়া হবে বলে হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে।
প্রতীক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাও বিশেষ নজরে থাকবে। প্রতিবেদন আরও বলা হয়েছে, আলোচনা হতে পারে ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকীকরণ বা আব্রাহাম অ্যাকর্ডস নিয়ে। তবে সৌদি আরব স্পষ্ট জানিয়েছে, দুই রাষ্ট্র সমাধান ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না রিয়াদ। এছাড়াও যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান, বিশেষ করে লকহিড মার্টিনের F-35 যুদ্ধবিমানকে কেনার চুক্তি আলোচনায় রয়েছে। বিশ্লেষকদের মতে এ সফর যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সুসম্পর্ক বহু পুরনো। 2017 সালে ট্রাম্পের রিয়াদ সফরে বিপুল বিনিয়োগ প্রতিশ্রুতি ও রাজকীয় অভ্যর্থনায় তা আরও দৃঢ় হয়। সম্প্রতি মায়ামিতে ব্যবসায়ীদের সঙ্গে হওয়া এক সভায় ট্রাম্প বলেন, আরও দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে এবং খুব শীঘ্রই সৌদি আরবও সেখানে যোগ দেবে বলে তিনি আশা করেন। তবে হামাসের 2023 অক্টোবরের হামলার পর ইসরায়েল গাজা যুদ্ধের পরিস্থিতিতে সৌদি এখন কোনো ছাড় দিতে প্রস্তুত নয়। ট্রাম্প মাদুরো বৈঠকের সম্ভাবনা, ফের নৌযানে হামলায় নিহত 3। চলমান উত্তেজনা নিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে। রবিবার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা আলোচনা করতে চায় বলে উল্লেখ করে তিনি বলেছেন, আমরা মাদুরোর সঙ্গে আলোচনা শুরু করতে পারি, দেখতে চাই এই আলোচনা কী ফলাফল এনে দেয়। এদিকে প্রশান্ত মহাসাগরের পূর্বতরে কথিত মাদকবাহী নৌযানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নৌযানটিতে থাকা 3 জন নিহত হয়েছেন। রবিবার দেশটির প্রতিরক্ষা দপ্তর থেকে এ তথ্য দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, নৌযানটি অবৈধ মাদক পাচারে জড়িত ছিল। পরিচিত মাদক পাচার রুট দিয়ে মাদক নিয়ে চলাচল করছিল। সেপ্টেম্বরের প্রথম থেকেই মাদক বহনের অভিযোগে নৌযানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ এই হামলা ছিল দেশটির সামরিক বাহিনীর 21তম হামলা। পেন্টাগনের তথ্য অনুযায়ী এই হামলায় 80 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। কংগ্রেস আইন প্রণেতা, মানবাধিকার সংস্থা ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এসব হামলার নৈতিক ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছে। তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে তাদের এই হামলা পরিচালনার আইনগত অধিকার রয়েছে। বিচার বিভাগ এ বিষয়ে আইনগত মতামত প্রদান করেছে, যা এই অভিযানের বৈধতার সমর্থন করছে। একই সঙ্গে অভিযানে অংশ নেওয়া সামরিক সদস্য মামলার আওতা মুক্ত বলেও জানানো হয়েছে। তবে প্রশাসন কেন নৌযানগুলো না আটকে হামলা করছে সে বিষয়ে কিছু জানায়নি, আইনগত কারণও ব্যাখ্যা করেনি। দক্ষিণ ও মধ্য ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত ভেনেজুয়েলাকে নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের পেছনে প্রধান অভিযোগ, ভেনেজুয়েলা ক্রস ক্যারিবীয় ব্যবহার করে মাদক পাচারে জড়িত। তারা মাদকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রশাসন দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে এর আগে একাধিক যুদ্ধজাহাজ ও সাবদনা মোতায়েন করেছিল। রবিবার মোতায়েন করেছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড।